হরি এবং মিয়ার দুষ্টু মিষ্টি সেই প্রেমের গল্পে আমরা গত এপিসোড পর্যন্ত দেখেছিলাম দুজনের এক তুমুল লড়াই। স্কুলের স্পোর্টস ডে এর শুরু থেকেই দুজনে একে অপরকে সাপোর্ট করে আসছে ঠিকই, কিন্তু এক সময় তাদেরকে একে অপরের প্রতিপক্ষ হতেই হয়। আর আজকের গল্পটা সেখান থেকেই শুরু হচ্ছে। আর যারা এই সিরিজে নতুন তাদেরকে বলে এই যে উপরে ডান পাশে আই কার্ডে ক্লিক করো আর একদম প্রথম এপিসোড থেকে দেখা শুরু করো, চমৎকার লাগবে তোমার কাছে। এখানে একদিকে প্রেসিডেন্ট সেনগোকু আর অন্যদিকে আমাদের মিয়ামুরা। সেনগোকু গম্ভীর মুখে এমনভাবে আক্রমণ শুরু করলো যেন সে কোনো বিশাল যোদ্ধা, কিন্তু মিয়ামুরার কাছে ওসব জাস্ট বাচ্চাদের খেলার মতো মনে হচ্ছিল। গ্যালারির সবাই হাসাহাসি করছে। আসল সমস্যা হলো সেনগোকুর নিচে যে ছেলেরা তাকে কাঁধে তুলে ধরে রেখেছে তারা সেনগোকুর ভার সইতে পারছিল না। ওদিকে মিয়ামুরাকে যারা ধরেছে তাদের অবস্থাও একই। মিয়ামুরা যখন দেখলো সোজা আঙুলে ঘি উঠবে না, তখন সে একটা জম্পেশ প্ল্যান করলো। সে হঠাৎ খুবই সিরিয়াস মুখে সেনগোকুর চোখের দিকে তাকিয়ে বলল, সেনগোকু তোমার কাঁধে ওটা কি? সেনগোকু ভয় পেয়ে গেল। সে ভাবলো হয়তো কোনো পোকা বা ভয়ঙ্কর কিছু বসেছে। সে হন্তদন্ত হয়ে নিজের কাঁধ ঝাড়তে শুরু করলো, আর ওই 1 সেকেন্ডের সুযোগে মিয়ামুরা ছো মেরে সেনগোকুর মাথার রিবনটা ছিনিয়ে নিল। ব্যাস কেল্লা ফদে। মিয়ামুরার ওয়েস্ট টিম এই ব্যাটেলে জয়ী হলো। হরির টিম হারলেও সে কিন্তু একদমই মন খারাপ করলো না। যাক, শেষমেশ আমার মিয়ামুরাই জিতেছে। তবে পুরো ফেস্টিভ্যাল শেষে যখন চূড়ান্ত রেজাল্ট এলো দেখা গেল হরির টিমই চ্যাম্পিয়ন হয়েছে, কারণ অন্যান্য ছোটখাটো গেমগুলোতে হরির টিমের সবাই ফাটিয়ে পারফর্ম করেছে। সেদিন বিকেলে সেই পিঙ্ক হেয়ারের রুমিকে দেখা গেল স্কোরবোর্ডের সামনে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছে। সাকুরা এসে রুমির কান্নার কারণ জানতে চাইল। রুমি কাঁদতে কাঁদতে বলে, সাকুরা তুই চিয়ার লিডার ড্যান্সের জন্য এত প্র্যাকটিস করলি, কিন্তু আমাদের টিম সেই ইভেন্টও হারলো। আমার শুধু এটাই সহ্য হচ্ছে না। আসলে চিয়ার লিডিং এ হরির সেই মারকুটে ড্যান্সটাই জুরিদের কাছে বেশ ভালো লেগেছিল, তাই তারা হরির টিমকেই পয়েন্ট দিয়েছে। বিকেলে পরন্ত রোদে মিয়ামুরা যখন একা একা বাড়ি ফিরছিল, হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো হরি। মিয়ামুরা তো অবাক। হরিকে দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না। যে কিউট চিয়ার লিডার ড্রেসের জন্য হরিকে নিয়ে সে সারাদিন হাই হুতাশ করেছে, হরি এখন ঠিক সেই ড্রেসটা পরেই তার সামনে দাঁড়িয়ে। মিয়ামুরা ভাবলো সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি। হরি একটু লজ্জা পেয়ে বলল, আসলে ফটোশুটের জন্য সবাই মিলে এই ড্রেসটা পরলাম। আচ্ছা বলো তো মিয়ামুরা, আমাকে কি কিউট লাগছে? মিয়ামুরা বলে, তুমি শুধু কিউট নাও হরি, তোমাকে পরীর মতো লাগছে। মিয়ামুরাকে অতটা লজ্জা পেতে দেখে হরিও খুব লজ্জা পেয়ে গেল। এরপর হরি ওখান থেকে চলে গেল। হরি মনে মনে ভাবছিল এই জীবনটা যদি সারা জীবন এভাবেই থাকতো আর সুন্দর আনন্দময় থাকতো। মিয়ামুরা দূর থেকে হরির চলে যাওয়া দেখছিল আর মনে মনে বলছিল, হরি তুমি আমার জীবনের আসল চিয়ার লিডার। তুমি না থাকলে আমি হয়তো সেই পুরনো অন্ধকারের মধ্যেই থেকে যেতাম। আজ আমি যা কিছু সব তোমার জন্যই। স্পোর্টস ডের ক্লান্তি শেষে হরি আর মিয়ামুরা যখন বাড়িতে বসে একসাথে পড়াশোনা করছিল, ঠিক তখনই হরির বাবা কিউসুকে সেখানে উদয় হলেন। তিনি খুব শখ করে বললেন, কিরে তোরা পড়ছিস, চল আমিও তোদের সাথে জয়েন করি। কিন্তু হরি তো রেগে আগুন। সে তার বাবাকে ঝাড়ি দিয়ে বলে, সব জায়গায় এসে নাক গলাবে না তো, দেখছো না আমি মন দিয়ে পড়াশোনা করছি, এখান থেকে জলদি বিদায় হও। কিউসুকে বেচারা মুখ কালো করে বললেন, তুই সবসময় আমার ওপর এমন রাগ করিস কেন? কিছুক্ষণ পর পড়াশোনার মাঝেই সবাই বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। শীতের আমেজ থাকায় তারা টেবিলের নিচে পা ঢুকিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর মিয়ামুরা হুট করে ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারলো তার খুব জোরে টয়লেটে যাওয়া দরকার, কিন্তু বিপদ হলো অন্য জায়গায়। টেবিলের নিচে সবার পা এমনভাবে চট পাকিয়ে আছে যে নাড়াচাড়া করার কোনো উপায় নেই। হরি যখন ঘুমের ঘরে একটু নড়লো, মিয়ামুরার পায়ের ওপর এমন চাপ পড়লো যে সে ব্যথায় কোকিয়ে উঠল। সে চিৎকার করে বলল, হরি একদম নড়বে না, আমার পা মচকে যাবে। হরির বাবাও ঘুম থেকে জেগে উঠলেন। তিনি যখন আড়মোড়া ভেঙে নড়ার চেষ্টা করলেন, হরি চিৎকার করে উঠল, বাবা খবরদার নড়বে না, তোমার পায়ের চাপে আমার পা ছিঁড়ে যাবে। পুরো টেবিলের নিচে যেন পায়ের এক জগা খিচুড়ি যুদ্ধ শুরু হয়ে গেল। মিয়ামুরা তখন করুণ সুরে বলে, শোনো আমার এখনই রেস্ট রুমে যেতে হবে, না হলে কিন্তু এখানে অঘটন ঘটে যাবে। হরি তখন সিরিয়াস মুখে বলল, মিয়ামুরা এই জ্বর ছাড়াতে হলে একজনকে স্যাক্রিফাইস করতেই হবে, বলো কাকে উৎসর্গ করা যায়? মিয়ামুরা বুদ্ধি খাটিয়ে বলল, দেখো তোমরা বরং নিজেদের মধ্যে মারামারি করো, আমি কোনো মতে এখান থেকে পা পিছলে বেরিয়ে যাচ্ছি। অনেক কষ্ট তার হুলুস্থুলের পর অবশেষে মিয়ামুরা তার পা উদ্ধার করে রেস্টরুমের দিকে দৌড় দিল। এই ঝামেলার পর তারা ঠিক করলো যে এভাবে এলোমেলো না শুয়ে সবাই এক পাশে পা দিয়ে বসলে ভালো হয়। এর কয়েকদিন পরের ঘটনা, হরি আর মিয়ামুরা বাড়িতেই ছিল আর কিউসুকে বাইরে শপিংয়ে বেরিয়েছিলেন। পথেই তার সাথে দেখা হয়ে গেল স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট সেনগোকুর সাথে। কিউসুকে সেনগোকুকে দেখে চিনে ফেলেন। তিনি বললেন, আরে তুই সেনগোকু তাই না? তোকে দেখে হুবহু তোর বাবার মতোই লাগছে। সেনগোকুও কিউসুকুকে দেখে চিনতে পারলো, কিন্তু তার মনে পড়ে গেল এক ভয়ঙ্কর সতর্ক বার্তা। ছোটবেলায় সেনগোকুর বাবা তাকে বারবার সাবধান করেছিলেন, শোনো সেনগোকু, ওই হরির ফ্যামিলির কিন্তু ছায়া থেকেও দূরে থাকবে। ওরা জাস্ট একটা আস্ত পাগলের দল, ওদের দেখলে 10 হাত দূরে থেকে পালাবি। সেনগোকু তখন ভাবছিল কিভাবে কিউসুকের হাত থেকে বাঁচা যায়, কিন্তু হরির বাবা তো নাছোড় বান্দা। তিনি সেনগোকুকে রীতিমতো জোর করে প্রায় ঘাড় টেনে ধরে বাড়িতে নিয়ে এলেন। হরি যখন ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এলো,
সে তো অবাক, সে ভাবলো সেনগোকু এখানে কি করছে, আর ওর এই চড়ুই পাখির মতো করুণ দশা কেন। সেনগোকু তখন কিউসুকের ভয়ে সোফার এক কোণের সিটেই বসেছিল। মিয়ামুরা সেখানে তাকে জিজ্ঞাসা করলে সেনগোকু বলে, আর বলিস না ভাই, তোর হবু শ্বশুর আমাকে রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, এখন তো ছাড়া পাওয়ার কোনো লক্ষণ দেখছি না। মিয়ামুরা তো হরির বাবার কাণ্ড শুনে হেসেই অস্থির। রাত বাড়লে হরি প্রস্তাব দিল, বাইরে অনেক ঠান্ডা, তোমরা আজ এখানেই থেকে যাও, কাল সকালে সবাই মিলে একসাথে বের হবো স্কুলে। সেনগোকু মহা খুশি হয়ে মিয়ামুরাকে বলল, আইডিয়াটা মন্দ না, চল মিয়ামুরা, আমরা দুই বন্ধু কাল একসাথে গোসল করব। মিয়ামুরা তো চিন্তায় পড়ে গেল, এখানে থাকা মানে এখানেই গোসল করতে হবে, আর ট্যাটু তো ধরা পড়ে যাবে। সে আমতা আমতা করে বলল, না না, আমি বরং একাই করে নেব। সেনগোকুর মনে তখন সন্দেহ জাগলো। সে মিয়ামুরাকে খোঁচা দিয়ে বলল, কি ব্যাপার মিয়ামুরা, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? একা গোসল করার এত শখ কেন? আর হ্যাঁ, একটু বলে রাখি যে জাপানিজ কালচার অনুযায়ী এই ছেলেদের একসাথে গোসল করা মানে গ্রুপ শাওয়ার বা মেয়েদের এরকম হট স্প্রিং বলে এটাকে, এই বিষয়গুলো খুবই কমন। তো তার কাছে বিষয়টা একটু খটকা লাগলো। পরদিন সকালে হরি যখন ঘুম থেকে উঠে দেখে মিয়ামুরা তার ফোনটা আনলক রেখেই গভীর ঘুমে আচ্ছন্ন। হরি কৌতূহলী হয়ে মিয়ামুরার ফোনে মেসেজ চেক করতে শুরু করলো। সেখানে দেখলো পরপর 3টা মেসেজ এসেছে। মেসেজগুলো ছিল এমন, দোস্ত আমি তোকে অনেক ভালোবাসি, আমরা যেখানে রোজ দেখা করি সেখানে চলে আয়, আমি একা আছি, তোর সাথে অনেক কথা আছে, আর সবশেষে একটা বড় লাইন, আই লাভ ইউ। এরকম। এই মেসেজ দেখে হরির মাথায় তো রক্ত উঠে গেল। সে রাগে ফুঁসতে ফুঁসতে ভাবলো, মিয়ামুরার এত বড় সাহস আমাকে ঠকিয়ে অন্য কারোর সাথে প্রেম করছে। আসলে মেসেজগুলো পাঠিয়েছিল মিয়ামুরার সেই পুরনো বন্ধু শিন্ডো, যে মজা করার জন্য মাঝে মাঝেই এমন মেসেজ পাঠায়, কিন্তু হরি তো আর সেটা জানে না। সে রাগের চোটে মিয়ামুরাকে এক রাম ধাক্কা দিয়ে আবার শোয়ার ভান করে রইল। মিয়ামুরা লাফিয়ে উঠে দেখলো হরি পাশ ফিরে শুয়ে আছে। সে বুঝতে পারলো হরি রেগে আছে। একটু পরে দুজনে মিলে কমলা লেবু ছিলতে শুরু করলো। হরি তখনও গাল ফুলিয়ে বসে আছে, মিয়ামুরার সাথে কথাই বলছে না। মিয়ামুরা তখন দুষ্টুমি করে বলল, শোনো হরি, আমার নিজের হাতে ছিলে দেওয়া এই কমলার কোয়াটা যদি তুমি না খাও তবে কিন্তু আমি তোমাকে এখনই এখানে কিস করব। হরির মুখ ঘুরিয়ে বলল, করো যা ইচ্ছা, আমি খাবো না। মিয়ামুরা তখন অর্ধেকটা কমলা নিজের মুখে নিয়ে বাকি অর্ধেকটা হরির মুখে পুরে দিল। আর এই ঘটনায় হরি তো একদম পুরাই থমকে গেল। মিয়ামুরা হাসতে হাসতে বলল, দেখেছো, এক ঢিলে দুই পাখি মারলাম। কিন্তু হরির মনে তখন অন্য চিন্তা। সে ভাবলো মিয়ামুরা কি তার ওই বান্ধবীর সাথেও এমনটাই করে? হরির রাগের চোটে হাতের কমলা লেবুটা পিষে ফেললো। তার মনে মনে প্রতিজ্ঞা করলো, মিয়ামুরা, আজ থেকে তোমার সকল বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ, বিশেষ করে ওই শিন্ডোর সাথে, ওইটার সাথে থেকেই তুমি নষ্ট হয়েছো। পরদিন মিয়ামুরা আর ইশিকাওয়া অর্থাৎ তরু, তারা মিলে সেনগোকুর বাড়িতে আড্ডা দিতে গেল। সেখানে তারা সেনগোকুর পুরনো সব ফটো অ্যালবাম ঘাঁটতে শুরু করলো। হঠাৎ তারা এমন একটা ছবি খুঁজে পেল যেখানে সেনগোকুকে দেখতে পুরোই এক রাফ অ্যান্ড টাফ গুন্ডার মতো লাগছে। তার সেই বর্তমানের রোগা পাটকা চেহারার সাথে ওই ছবির কোনো মিলই নেই। মিয়ামুরা আর ইশিকাওয়া তো ওই ছবি দেখে হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। সেনগোকু লজ্জায় বারবার অ্যালবামটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বন্ধুরা তাকে আরো বেশি টিজ করতে শুরু করে। সেনগোকুর বাড়ির ফটো অ্যালবাম ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা ছবি সামনে এলো যেখানে ছোটবেলায় হরি গোসল করছে। ছবিটা দেখে মিয়ামুরা আর ইশিকাও তো মিয়ামুরা তাড়াতাড়ি অ্যালবামটা বন্ধ করার চেষ্টা করে বলল, দেখো, এটা কারো দেখা একদম উচিত না, আমি কিন্তু এটা ইচ্ছা করে দেখিনি, জাস্ট ভুল করে দেখে ফেলেছি। সেনগোকু তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, আরে ভাই, এতে কিছু লুকানোর নেই, আমরা তো ছোটবেলার বন্ধু, হরি তো ছোট থেকেই এমন বেপরোয়া। সেনগোকু তখন একটা মজার গল্প শোনালো। সে বলল, তোমরা তো জানো না, একদিন স্কুলে হরির ড্রেস চেঞ্জ করার কোনো জায়গা ছিল না, সে সোজা স্টুডেন্ট কাউন্সিল রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করতে শুরু করলো। আমি তখন ওখানেই ছিলাম, কিন্তু হরি আমাকে পাত্তাই দিল না। সে এমন ভাব করলো যেন আমি ওখানে কোনো মানুষই নই, জাস্ট একটা ফার্নিচার। ও আমাকে কোনোদিন মানুষ হিসেবে সম্মানই দিল না। মিয়ামুরা মনে মনে ভাবলো, বেচারা সেনগোকু, হরি ওকে ছোটবেলা থেকেই মানুষ বলে গণ্য করে না। আরেকদিন হরি আর মিয়ামুরা একটা স্টোরে শপিং করছিল। হঠাৎ একজন মাঝবয়সী লোকের সাথে হরির ধাক্কা লেগে গেল এবং স্টোরের কিছু জিনিস নিচে পড়ে গেল। হরি নম্রভাবে ক্ষমা চাইলো। ওই লোকটা হরির দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞাসা করলেন, তুমি কি কিউকো ফ্যামিলির মেয়ে? হরি অবাক হয়ে বলল, আপনি আমার মায়ের নাম কিভাবে জানেন? লোকটা হেসে বলেন, আমি সেনগোকুর বাবা, তুমি নিশ্চয়ই হরি। সেনগোকুর বাবা হরির ফ্যামিলির কথা শুনে একটু ঘাবড়ে গেলেন, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা মিয়ামুরাকে দেখে তিনি মহা খুশি। মিয়ামুরা যখন বলল সে সেনগোকুর বন্ধু, তখন সেনগোকুর বাবা তাকে আকাশচুম্বী প্রশংসা করতে লাগলেন। এই ছেলেটার মতো হওয়া উচিত, কত ভদ্র আর শান্ত। হরি তখন জানালো যে তাদের ফ্যামিলিগুলোর জানাশোনা অনেক পুরনো, কারণ হরির বাবা মা আর সেনগোকুর বাবা মা একই কলেজে একসাথে পড়াশোনা করেছিলেন। এর পরের দৃশ্যে এক জায়গায় হরির বাবা কিউসুকে, সেনগোকু এই তিনজন একসাথে বসে আড্ডা দিচ্ছিল। হরি আর মিয়ামুরাও সেখানে এলো। বসার জন্য অনেক জায়গা থাকলেও তারা ইচ্ছা করে সেনগোকুর একদম গা ঘেঁষে মাঝখানে বসতে চাইলো। সেনগোকু চিৎকার করে বলল, আরে ওদিকে তো অনেক খালি জায়গা আছে, ওখানে বসো না। হরি উত্তর দিল, না ভাই, জানালার পাশে অনেক ঠান্ডা লাগে, আমরা এখানেই বসবো। তারা সেনগোকুকে এমন ভাবে চিপে ধরলো যে বেচারা সেনগোকুর দম বেরিয়ে যাওয়ার দশা। ওদিকে দুই বাবা তখন
ছোট বাচ্চাদের মতো ঝগড়া করে দিলেন। হরির বাবা গর্ব করে বললেন, আমার মেয়ে হরি আর মিয়ামুরা দুজনে কত কিউট কাপল, একে অপরকে কত ভালোবাসে, ওদের তো আমি বিয়ে করিয়ে দেবো। সেনগোকুর বাবা তখন পাল্টা খোঁচা দিয়ে বললেন, আমার ছেলে এসব প্রেম ভালোবাসার সময় নেই, আমি ওকে একজন সত্যিকারের শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। হরি আর মিয়ামুরা তখন একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। তারা ভাবছিল প্রেসিডেন্টের বাবার কি কোনো খবর নেই যে তার ছেলে স্কুলের একটা পিঙ্ক কালার মেয়ের সাথে প্রেম করছে। বেচারা সেনগোকুকে এখনো তার বাবাকে কিচ্ছু বলেনি। আসলে গত বছর বড়দিনের সময় সেনগোকু তার প্রেমের কথা বলতে চেয়েছিল ঠিকই, কিন্তু বাবার ওই গম্ভীর রূপ দেখে আর সাহস পায়নি। আসলে গত বছর ক্রিসমাসের সময় রুমিকে নিজের বাড়িতে নিয়ে আসার অনেক চেষ্টা করেছিল সেনগোকু, কিন্তু সেই সময় রুমি আসতে না পারায় তার বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। সেনগোকু এখন লম্বা দীর্ঘশ্বাস ফেলে ভাবছে ভবিষ্যতে কোনো একদিন তো বাবাকে সব বলতেই হবে, তখন যে কি হবে। ওদিকে দুই বাবা কিউসুকে আর সেনগোকুর বাবা এখনো ছোট্ট বাচ্চাদের মতো একে অপরকে খোঁচা মেরে ঝগড়া করে যাচ্ছে, মানে দুই বন্ধু আর কি। মিয়ামুরা একপাশে বসে ভাবছিল আসলে দুই ফ্যামিলির ধরন একই। হরি ফ্যামিলির লোকেরা যা ভাবে সেনগোকুর ফ্যামিলির লোকেরা তাই ভাবে, শুধু প্রকাশের ভঙ্গিটা আলাদা। কিছুক্ষণ পর আড্ডা শেষ করে সবাই যখন বিদায় নিল, সেনগোকুর বাবা যাওয়ার সময় ছেলেকে কড়া হুঁশিয়ারি দিয়ে গেলেন। তিনি বললেন, শোনো সেনগোকু, খবরদার এখন কোনো প্রেমে জড়াবে না, আর বিশেষ করে ওই হরি ফ্যামিলির হরি নামের মেয়েটার ধারে কাছেও ঘেসবে না, ওই ফ্যামিলি থেকে একদম দূরে থাকবে। তারপর আরেকদিন হরি আর মিয়ামুরা একসাথে পড়াশোনা করতে বসেছে। মিয়ামুরার পড়াশোনা একদম মন বসছে না। সে হাই তুলতে তুলতে হরিকে বলল, হরি আজকের মতো কি বই বন্ধ করা যায় না, মাথা জ্যাম হয়ে গেছে। হরি চোখ রাঙিয়ে বলল, একদম না, এই চ্যাপ্টার শেষ না করে আজ এখান থেকে এক পাও নড়তে পারবে না। মিয়ামুরা তখন পাশে থাকা কমলা লেবুর দিকে তাকিয়ে বলল, বেশি কমলা লেবু খেও না হরি, দেখবে হাত পুরো হলুদ হয়ে গেছে। হরি নিজের নখের দিকে তাকিয়ে দেখলো কমলার রং লেগে নখগুলো হলুদ হয়ে গেছে। সে একটা কোয়া মিয়ামুরার মুখে পুরে দিল। পরের কোয়াটা যখন হরি খাওয়াতে যাচ্ছিল, মিয়ামুরা হুট করে হরির আঙুলে লেগে থাকা কমলার রসটুকু ছেটে পরিষ্কার করে দিল। সে খুব গর্ব করে বলল, দেখলে আমি তোমার হাতের কত যত্ন রাখি। হরি তো লজ্জায় লাল। তাদের এই মিষ্টি খুনসুটির মাঝে পরিবেশটা বেশ রোমান্টিক হয়ে উঠল। গল্পের অন্য পাশে দেখা গেল ইশিকাওয়া আর তার বোন বসে আড্ডা দিচ্ছে। ইশিকাওয়া হঠাৎ বলল, আচ্ছা কাল না কিতাগারা নামের একটা ছেলে তোকে ফোন করেছিল। এ কথা শুনেই ইশিকাওয়ার বোন লজ্জা পাচ্ছিল। ইশিকাওয়া বলে, সে ফোন করে তোর কথা জিজ্ঞাসা করছিল, কিন্তু আমি লাইনটা কেটে দিয়েছি। ইশিকাওয়ার বোন তো রেগে মেগে চিৎকার করে বলল, তুমি কলটা কেটে দিলে কেন? আমি বাড়িতেই ছিলাম, আমাকে ডাকলেই তো হতো। ইশিকাওয়া উত্তর দিল, আরে তুই তো তখন গোসল করছিলি, তাই ভাবলাম থাক আর ডেকে কাজ নেই। ইশিকাওয়া কড়া শাসন জারি করে বলল, শোন, কোনো ছেলেকে বাড়িতে নিয়ে আসবি না, আর ছেলেদের সাথে বেশি মেশামেশি করা যাবে না। তোকে তো আর কেউ প্রেম করা শেখাবে না, তাই না? তাই আমাকেই সব সামলাতে হবে। পরদিন স্কুলে পরীক্ষা শেষ হতেই সবার মনে যেন ঈদের আনন্দ। ইশিকাওয়ার বান্ধবী আর তার প্রেমিক মিলে গল্প করতে যাচ্ছিল। ইশিকাওয়া পেছন থেকে এসে তাদের সাথে যোগ দিল। সে বেশ ফুরফুরে মেজাজে সবাইকে খাওয়ার অফার দিচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা পাঠিয়েছে তার ছোট বোন। সেখানে লেখা, দাদা আজ তুমি বাড়ি একটু দেরি করে ফিরবে, আমার এক বন্ধু আজ আমার বাসায় পড়াতে আসবে। এই মেসেজ পড়া মাত্র ইশিকাওয়া ভাবলো বন্ধুর নাম করে নির্ঘাত কোনো ছেলের সাথে ডেটিং করার ধান্দা করছে। সে বন্ধুদের সাথে আড্ডা বাতিল করে সোজা বাড়ির দিকে দৌড় দিল। ওদিকে বাড়িতে তার বোন বেশ আড়ম্বর করে স্ন্যাক্স আর চা সাজিয়ে রেখেছে। আসলে হয়েছে কি, কিতাগারা নামের সেই ছেলেটা আর ইশিকাওয়ার বোন দুজনেই একই স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে। তারা ঠিক করেছে আজ একসাথে বসে পড়াশোনা করবে, কিন্তু ইশিকাওয়াকে বললে সে নির্ঘাত বাধা দেবে, তাই বোন তাকে মেসেজ করে দেরি করতে বলেছিল। হঠাৎ কলিং বেল বাজতেই বোন খুশিতে দরজা খুলতে গেল, কিন্তু দরজা খুললেই সামনে কিতাগারা নয় বরং ইশিকাওয়া দাঁড়িয়ে আছে। সে হুমকার দিয়ে বলল, কোথায় সে? কিতাগারাকে? আজ ওকে আমি দেখেই ছাড়বো। ইশিকাওয়া সোজা তার দাদার কাছে গিয়ে বলল, দাদা তোমার সেই তরোয়ারের মডেলটা দাও তো, আজ ওটা দিয়ে আমি বড় একটা কাজ করব। বোনের তো মাথায় হাত। সে চিৎকার করে বলল, আরে ও তো শুধু আমার বন্ধু, পড়াশোনা করতে আসছে, তুমি কেন তরোয়ার নিয়ে মারামারি করতে চাইছো? ইশিকাওয়া ভ্রু কুচকে বলল, বন্ধু হলে তোর মুখ কেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে? আমাকে তুই একদম বোকা ভাববি না। ইশিকাওয়া দাবি করলো যে তার কোনো বন্ধুই প্রেমে বিশ্বাসী নয়, যদিও তার পুরো ফ্রেন্ড সার্কেলে এখন প্রেম করছে। সে বুক ফুলিয়ে বলল, আমি নিজে প্রেম করা পছন্দ করি না, আর তোকেও এসব করতে দেবো না। ঠিক তখনই আবারও কলিং বেল বাজলো। এবার সত্যি কিতাগারা এসেছে। ভেতরে তাদের চিল্লাচিল্লি শুনে সে নিজেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঢুকে সে যা দেখলো তাতে তার চোখ কপালে। ইশিকাওয়া আর তার বোন দুজনে মিলে তরোয়ার নিয়ে লঙ্কা কাণ্ড বাঁধাচ্ছে। বোন রেগে বলল, তুমি এখন এখান থেকে যাও, আমরা পড়াশোনা করব। ইশিকাওয়া বলে, কোথাও যাবো না, তোরা লিভিং রুমে বসেই পড়বি, আর আমি ঠিক এখানেই বসে তোদের উপর নজর রাখবো। এই জেনারেশনের ছেলে মেয়েদের আমি বিশ্বাস করি না। কিতাগারা যখন ঘরে ঢুকলো, ইশিকাওয়ার সেই রাফ অ্যান্ড টাফ লুক আর তরোয়ার হাতের দাদাগিরি দেখে সে রীতিমতো মুগ্ধ হয়ে গেল। ইশিকাওয়ার বোন অবাক হয়ে দেখলো কিতাগারা তাকে পাত্তা দেওয়ার বদলে ইশিকাওয়ার দিকেই তাকিয়ে আছে। ইশিকাওয়ার বোন কিতাগারাকে টেনে অন্য পাশে নেওয়ার চেষ্টা করে বলল, কিতাগারা আমার ভাইয়ের কথা ধরো না, ও একটু বেশি করা কথা বলে। কিন্তু কিতাগারা তখন অন্য জগতে, সে যেন তার কথা শুনতেই পাচ্ছে না। ইশিকাওয়া এসে সোফায় বসে খবরের কাগজ পড়তে শুরু করলো, আর কিতাগারা সামনে চা নাস্তা দিয়ে বলল, শোনো, আমার বোনের ওপর বেশি নজর দিবি না, জলদি পড়া শেষ করে এখান থেকে বের হ। কিন্তু কিতাগারা তো ইশিকাওয়ার পাশে বসেই পড়ার সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিল। সে কাচুমাচু হয়ে বলে, ভাইয়া আপনি এখানে থাকলে আমার কোনো সমস্যা নেই, বরং আপনার পাশে থাকলে আমার পড়াশোনায় বেশি মন বসবে। আর এদিকে তো ইশিকাওয়ার বোন কপাল চাপড়াচ্ছে। পরদিন ইশিকাওয়া তার বোনকে জিজ্ঞাসা করলো, কিরে তোর ওই বন্ধু আজ আসবে না? বোন বলে, আসবে না, আমি আসতে বারণ করে দিয়েছি। ইশিকাওয়া অবাক হয়ে বলল, কেন? ছেলেটা তো বেশ ভালোই ছিল। বোন রাগে ফেটে পড়ল, ভালো ছিল মানে? ও যখনই আসে আমার সাথে কথা বলার বদলে তোমার সাথেই বেশি গল্প করে, তুমি আমার বন্ধুকেও আমার কাছ থেকে চুরি করে নিচ্ছ। ইশিকাওয়া হাসতে হাসতে বলল, আরে ও তো নিজেই আমার সাথে কথা বলতে চায়, আমি কি করব? এই নিয়ে তাদের মধ্যে একজোট ঝগড়া লাত্তালাত্তি হয়। পরদিন স্কুলের স্টুডেন্ট কাউন্সিল রুমে এই অদ্ভুত ঘটনা নিয়ে আলোচনা শুরু হলো। হরি সব শুনে বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বলল, আমার মনে হচ্ছে এটা একটা লাভ ট্রায়াঙ্গেল হয়ে দাঁড়িয়েছে। তোর বোন ওই ছেলেটাকে পছন্দ করে, কিন্তু ওই ছেলে এখন তোর স্টাইলের ফ্যান হয়ে তোকেই পছন্দ করতে শুরু করেছে। এক বন্ধু এসে বলল, আরে ওসব বাদ দে, তোর বোনকে বল চুল লম্বা করতে, ছেলেদের নাকি লম্বা চুলের মেয়ে বেশি পছন্দ। এক একজন এক এক রকম আজব সব বুদ্ধি দিতে শুরু করলো, যে বুদ্ধি সে চায় না। ঠিক তখনই স্টুডেন্ট কাউন্সিল রুমের দরজা খুলে ভেতরে ঢুকলেন প্রেসিডেন্ট সেনগোকু। তিনি গম্ভীর মুখে বললেন, তোরা কি এই রুমটাকে পঞ্চায়েত অফিস বানিয়ে ফেলেছিস? সব আড্ডা এখানেই দিতে হবে। পরদিন সকালে ইশিকাওয়ার ঘুম ভাঙতে বেশ দেরি হয়ে গেল। সে তাড়াহুড়ো করে রেডি হয়ে স্কুলের দিকে দৌড় দিল। তার মা পেছন থেকে চিৎকার করে বললেন, আরে না খেয়ে যাস না, এই ব্রেড টোস্টটা অন্তত মুখে নিয়ে যা। ইশিকাওয়া উপায় না দেখে টোস্টটা মুখে কামড়ে ধরেই দৌড়াতে শুরু করলো। সে ভাবলো এমনিতেই দেরি হয়ে গেছে, এখন আর তাড়া করে লাভ নেই, আস্তে ধীরেই যাই। পথের এক মোড়ে হঠাৎ এক মেয়ের সাথে তার ধাক্কা লেগে গেল। মেয়েটা থতমত খেয়ে বলতে শুরু করলো, আই এম সরি, আমি তো ভাবলাম এটা কোনো মুভির সিন, আপনার মুখেও টোস্ট আমার মুখেও টোস্ট, তাই বলে আমাকে ডেটিংয়ে যাওয়ার অফার করে দেবেন না কিন্তু। ইশিকাওয়া মুখ থেকে টোস্ট সরিয়ে ঝাড়ি দিয়ে বলল, আরে আমি ইশিকাওয়া, তুই কে? মেয়েটাও চোখ বড় বড় করে তাকিয়ে দেখলো, আরে এ তো ইশিকাওয়া। ইশিকাওয়া অবাক হয়ে বলল, তুমিও আজ লেট? ঠিক তখনই পেছন থেকে দেখা গেল হরির ভাই শোতাকে, তার হাতে একটা রাইস কেক, আর সেও দিব্যি চেবোতে চেবোতে আসছে। ইশিকাওয়া হাসতে হাসতে বলল, কি ব্যাপার, আজকে সবার মুখেই খাবার নিয়ে স্কুলে যাওয়ার কম্পিটিশন হচ্ছে নাকি? সবার শেষে উদয় হলো আমাদের হিরো মিয়ামুরা। এক হাতে চা, অন্য হাতে বানরুটি নিয়ে সে হেলে দুলে আসছে। মিয়ামুরাকে দেখে সবাই সমস্বরে বলে উঠল, তুমিও আজ লেট? সবাই মিলে যখন 10টার দিকে স্কুলে গেটে পৌঁছালো, দেখলো প্রেসিডেন্ট সেনগোকু ওখানে দাঁড়িয়ে। সবাই তাকে জিজ্ঞাসা করলো, কিরে প্রেসিডেন্ট, তুইও আজ লেট নাকি? সেনগোকু খুব শান্তভাবে ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমি লেট নই, আমি তো একদম ঠিক টাইমে এসেছি। ইশিকাওয়া চিৎকার করে বলল, আরে 10টা বাজতে চললো, ক্লাস তো শুরু হয়ে গেছে। সেনগোকু হেসেই কুটিবাটি হয়ে বলল, তোরা কি খবর রাখিস না, আজ স্কুলে হাফ ডে, সকালে ক্লাস সব ক্যান্সেল, ক্লাস শুরু হবে দুপুর থেকে। সবাই তখন নিজেদের কপাল চাপড়াতে লাগলো। সেনগোকু খোঁচা দিয়ে বলল, তোরা তো কোনোদিন অ্যাসেম্বলিতে যাস না, স্কুলের নোটিশ তোদের কানে পৌঁছাবে কি করে? স্কুলে ঢোকার পর হরি সবাইকে নিয়ে বেশ মজা করতে শুরু করলো। সে জানালো যে আজ নতুন জুনিয়রেরা স্কুলে ভর্তির আবেদন করতে আসবে, তাই স্টুডেন্ট কাউন্সিলের মেম্বারদের একটু আগে আসতে হয়েছে। ঠিক তখন সেই পিঙ্ক হেয়ারের রুমি চুইংগাম চিবাতে চিবাতে এলো। সে জুনিয়রদের সামনে একটু ভাব নেওয়ার জন্য সবাইকে ক্যাফেটেরিয়াতে যাওয়ার প্রস্তাব দিল। ক্যাফেটেরিয়াতে যাওয়ার পর তারা কিছু মেয়েদের দেখলো যারা নতুন ভর্তির খোঁজ নিতে এসেছে। এদিকে স্কুলের গেটে জুনিয়রদের ভিড়ের মধ্যে ইশিকাওয়া হঠাৎ কিতাগারাকে দেখতে পেল। ইশিকাওয়া তো ভয়ে অস্থির। কিতাগারা যখন ইশিকাওয়াকে দেখতে পেল, সে এক দৌড়ে সামনে এসে খুব বিনয়ের সাথে জিজ্ঞাসা করলো, সেনপাই, আমরা তো এখানে নতুন, ঠিক বুঝতে পারছি না কোন ব্লকে আবেদনপত্র জমা দিতে হবে, আপনি কি একটু রাস্তাটা দেখিয়ে দেবেন? ইশিকাওয়া মনে মনে গজগজ করছিল, পুরো স্কুলে আর কাউকে পেলি না, আমার কাছে আসতে হলো। ঠিক তখনই সেই পিঙ্ক হেয়ারের রুমি ওখান দিয়ে যাচ্ছিল। সে ইশিকাওয়ার নাম ধরে জোরে ডাক দিল। ইশিকাওয়ার নাম শোনা মাত্রই কিতাগারার চোখ চকচক করে উঠল। সে অবাক হয়ে বলল, আরে আপনি কি সেই বিখ্যাত ইশিকাওয়া সেনপাই? আপনাকে তো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, আমি জানতামই না যে আপনি এই স্কুলে পড়েন। শোনেন সেনপাই, আজ কিন্তু আমি আপনার বাড়িতে আসছি। ইশিকাওয়া তো পুরাই ঘাবড়ে গেল। সে চিৎকার করে বলল, খবরদার আমার বাড়িতে এক পাও দিবি না, আর জলদি এখান থেকে বের হ, না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবি। ইশিকাওয়া আসলে রাগের চোটে আর উত্তেজনা একটু বেশি জোরে চিল্লিয়ে ফেলেছিল। পেছন থেকে এক টিচার সেটা দেখে ফেলেন। তিনি গম্ভীর মুখে ইশিকাওয়াকে ধমক দিয়ে বললেন, এই ইশিকাওয়া, জুনিয়রদের সাথে এভাবে কথা বলছো কেন? এখনকার দিনে র্যাগিং করা কিন্তু একদম নিষিদ্ধ, খবরদার ওকে ভয় দেখাবে না। ইশিকাওয়া কাচুমাচু হয়ে বলল, আরে স্যার, আমি র্যাগিং করছি না, আমি তো জাস্ট ওকে পথ দেখাচ্ছিলাম। ঠিক সেই সুযোগে কিতাগারা হরিকে গিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা ম্যাম, ইশিকাওয়া সেনপাইয়ের কি কোনো গার্লফ্রেন্ড আছে? হরি তো এই প্রশ্ন শুনে হেসেই কুপোকাত। সে একবার ইশিকাওয়ার দিকে তাকালো, একবার কিতাগারার দিকে। হরি মজার ছলে বলল, গার্লফ্রেন্ড ইশিকাওয়ার? না ভাই, ওর কপালে ওসব নেই। এদিকে টিচার যখন কিতাগারাকে নিয়ে ভেতরের দিকে চলে গেলেন, তখন ইশিকাওয়া প্রথমবারের মতো ওই টিচারকে মনে মনে ধন্যবাদ দিল। পরে স্টুডেন্ট কাউন্সিলে রুমি এই নিয়ে বিশাল এক মিটিংয়ে বসে গেল। সবাই অবাক যে ইশিকাওয়ার মতো একটা খিটখিটে ছেলেরও এমন অন্ধভক্ত থাকতে পারে। মিয়ামুরা তখন বুঝতে পারলো যে এই ছেলেটাই হলো ইশিকাওয়ার বোনের সেই বিশেষ বন্ধু কিতাগারা। হরি আর মিয়ামুরা তখন ইশিকাওয়াকে নিয়ে হাসাহাসি শুরু করলো যে সে তো অলরেডি জুনিয়রদের কাছে হিরো হয়ে গেছে। রুমি আর সেনগোকু তো কিছু বুঝতেই পারছিল না যে ইশিকাওয়া
ইশিকাওয়াকে নিয়ে কেন এত আলোচনা হচ্ছে। এরপর দেখা গেল সেনগোকুর বাড়ির দৃশ্য। সেনগোকুর বাবা ওপর তলায় ধূপধাপ শব্দ শুনে নিচ থেকে জিজ্ঞাসা করলেন, সেনগোকু ওপরে কিসের শব্দ? তোমার কি কোনো বন্ধু এসেছে নাকি? সেনগোকুর মা অবাক হয়ে বললেন, আমাদের সেনগোকুর বন্ধু? এটা কি আদৌ সম্ভব? কিন্তু উপরে গিয়ে দেখা গেল সেনগোকুর সেই ছোট্ট ঘরে মিয়ামুরা, ইশিকাওয়া আর টোরু গাদাগাদি করে বসে আড্ডা দিচ্ছে। সেনগোকুর রুমটা এতটাই ছোট যে 3 জনের বেশি সেখানে থাকার জায়গায় নেই। সেনগোকুর সেই পুচকে ঘরে তখন রীতিমতো যুদ্ধ লেগে গেছে। সেনগোকু ভাবছিল 4 জন মিলে এই ছোট্ট জায়গায় কিভাবে রাত কাটাবে। মিয়ামুরা তো ঘরে ঢুকেই ঘুমিয়ে পড়লো। ইশিকাওয়া আর টোরু মিলে ঠিক করলো তারা ওপরের ওই ছোট্ট তাকে গিয়ে শোবে। কিন্তু ইশিকাওয়া জেদ ধরে বসলো যে সে একাই উপরে যাবে। ওদিকে সেনগোকু নিজের কপাল চাপড়ে ভাবছে, হায় কপাল, আমার নিজের ঘর, অথচ আমারই শোয়ার জায়গা নেই। টোরু তখন বুদ্ধি খাটিয়ে মিয়ামুরাকে জাগানোর চেষ্টা করলো, আর সে আর কোনো উপায় না দেখে মিয়ামুরার পায়ে রীতিমতো লাথি মেরে জাগাতে চাইলো। মিয়ামুরা ঘুমের ঘোরেই হাত পা ছুটতে লাগলো আর গরমের চোটে নিজের গায়ের জামা কাপড় খুলতে যাচ্ছিল। টোরু তো ভয় পেয়ে চিৎকার করে উঠলো, আরে করছিস কি, জামা খুলিস না, ধরা খেয়ে যাবি। টোরু তখন মিয়ামুরাকে জাপটে ধরে শান্ত করলো। ওদিকে সেনগোকু একপাশে দাঁড়িয়ে ভাবছে, তোরা তো সবাই জায়গা দখল করে নিলি, আমি কি আজ সারা রাত দাঁড়িয়ে থাকবো নাকি? ইশিকাওয়া তখন বড় ভাইয়ের মতো কাজ করলো। সে টোরু আর মিয়ামুরাকে মেঝে থেকে একপাশে সরিয়ে দিয়ে টেবিলটা এক কোনায় ঠেলে দিল। বলল, এই নে সেনগোকু, এবার তুই এখানে শুতে পারবি। কিন্তু মিয়ামুরার ঘুম আর কিছুতেই ভাঙছিল না। সে ঘুমের ঘরেই হরিকে নিয়ে স্বপ্ন দেখছিল আর উল্টাপাল্টা বিড়বিড় করছিল। সেনগোকু অবাক হয়ে বলল, এই ছেলেটা তো দেখি ঘুমালেও শান্তিতে থাকতে দেয় না। শেষ পর্যন্ত ঠিক হলো যে মিয়ামুরা আর সেনগোকু যেহেতু দুজনেই বেশ রোগা পটকা, তাই তারা দুজনে মিলে উপরের ওই ছোট্ট জায়গায় গিয়ে শোবে আর ইশিকাওয়া আর টোরু নিচে মেঝেতে শুয়ে থাকবে। ওপরে গিয়ে সেনগোকু যখন মিয়ামুরার পাশে শুলো, তার হুট করে রুমির একটা কথা মনে পড়ে গেল। রুমি একবার তাকে বলেছিল যে মিয়ামুরার জামার নিচে নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে, কারণ সে যত গরমই পড়ুক না কেন জামা খোলে না। কৌতূহলী সেনগোকু ভাবলো, এখনই তো সুযোগ, দেখি মিয়ামুরা কি লুকাচ্ছে। সেনগোকু যেই না মিয়ামুরার জামাটা একটু সরাতে গেল, ঠিক তখনই ইশিকাওয়ার নিচে থেকে সেটা দেখে ফেললো। ইশিকাওয়া চোখ বড় বড় করে বলল, আরে সেনগোকু, তুই এসব কি করছিস? মিয়ামুরার সাথে তোর এই ধরনের খাতির? ইশিকাওয়া ভাবলো সেনগোকু বোধহয় মিয়ামুরার প্রতি অন্যরকম কোনো টান অনুভব করছে। সেনগোকু লজ্জায় আর অপমানে চিৎকার করে বলল, আরে ইশিকাওয়া, তুই যা ভাবছিস তা একদম নয়, আমি জাস্ট চেক করছিলাম। ইশিকাওয়া কানে আঙ্গুল দিয়ে বলল, থাক থাক, আর বোঝাতে হবে না, আমি কালই তোর সব ফ্রেন্ডশিপ কাট করে দেবো। তুই যে এমন চরিত্রের ছেলে আমি জানতাম না রে। ইশিকাওয়া ওখান থেকে গটগট করে বেরিয়ে যাওয়ার ভান করলো। সেনগোকু তার পেছনে দৌড়ে এসে হাত পা ধরে বোঝানোর চেষ্টা করতে লাগলো, আরে ভাই, তুই ভুল বুঝেছিস, আমি শুধু রুমির সন্দেহটা চেক করতে যাচ্ছিলাম। তাদের এই চেঁচামেচিতে তরুরও ঘুম ভেঙে গেল। সে চোখ কসলাতে কসলাতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে, মাঝরাতে তোরা এত চিৎকার করছিস কেন? সেনগোকুর সেই পুচকে ঘরে তো মাঝরাতে ধুমধুমার কাণ্ড। তরু যখন দেখলো ইশিকাওয়া আর সেনগোকু মিয়ামুরার শার্ট খোলা নিয়ে তর্কাতর্কি করছে, সে একটা ধমক দিয়ে বলল, তোরা কি আজ একটু ঘুমাতে দিবি না? দয়া করে চুপ কর। ব্যাস, সেই ধমকেই সবাই শান্ত হয়ে কোনো মতে রাতটা পার করলো। সকাল হলো, একে একে সবার ঘুম ভাঙলো। মিয়ামুরা তখনও সেই ওপরে অঘরে ঘুমাচ্ছে। তরু ভাবলো সে গিয়ে মিয়ামুরাকে ডেকে দেবে, কারণ মিয়ামুরার যা কন্ডিশন, সে যাতে হুট করে সবার সামনে শার্ট খুলে না ফেলে সেটা তরুকে দেখতে হবে। কিন্তু সেনগোকু তখন জেদ ধরে বসলো, না, আমি গিয়েই ওকে জাগাবো। ইশিকাওয়া তখন বাঁকা হাসি দিয়ে বলল, কি ব্যাপার, তুই কি এখনো মিয়ামুরার শার্টের নিচের রহস্য জানার নেশা থেকে বেরোতে পারলি না? সেনগোকু গম্ভীর হয়ে বলল, এটা আমার কৌতূহল ভাই, মিয়ামুরা কেন সবসময় নিজেকে ঢেকে রাখে তা আমাকে আজ জানতেই হবে। 3 বন্ধু মিলে মিয়ামুরাকে জাগানোর চেষ্টা শুরু করলো। ঘুমের ঘরে মিয়ামুরার শার্টটা একটু আলুথালু হয়ে গিয়েছিল। তরু সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেনগোকু চিল্লিয়ে উঠলো, আমি দেখেই ছাড়বো এই শার্টের নিচে আসলে কি আছে। তরু ওকে বোঝানোর চেষ্টা করলো যে মিয়ামুরার শরীরে সেনগোকুর মতো রোগা পাতলা, সেখানে দেখার মতো কিছু নেই। কিন্তু সেনগোকু মানার পাত্রই নয়। সে বলল, না ভাই, আমি মিয়ামুরার মুখ থেকে সত্যটা জানতে চাই। স্কুলেও সেনগোকুর এই গোয়েন্দাগিরি চললো। সে একটা মোক্ষম সুযোগ খুঁজছিল। হঠাৎ মিয়ামুরার জামায় কিছু একটা লেগে যাওয়ায় সেনগোকু এগিয়ে এসে বলল, এই নে মিয়ামুরা, আমার টি শার্টটা পরে নে। সে ভাবলো মিয়ামুরা যখন জামা পাল্টাবে তখনই সে আর চোখে দেখে নেবে, কিন্তু তরু তো মিয়ামুরার আসল বন্ধু। সেনগোকু যেই উকি দিতে যাবে, তরু অমনি একটা পেন্সিল বক্স মেঝেতে আছাড় মেরে ফেলে দিল। সেই শব্দে সবার নজর ঘুরে গেল, আর ওই ফাঁকি মিয়ামুরা ঝটফট জামা কাপড় বদলে ফেললো। সেনগোকু হতাশায় মাথা চাপড়াতে লাগলো, ধুর, এবারও হলো না, এটা একদম অন্যায়। শেষে সেনগোকু আর সহ্য করতে না পেরে সরাসরি মিয়ামুরাকে জিজ্ঞাসা করে বসলো, শোনো মিয়ামুরা, তুমি সবসময় শার্টের নিচে কি লুকিয়ে রাখো বলো তো, তোমার সমস্যাটা কি? মিয়ামুরা একটু ঘাবড়ে গিয়ে কাচুমাচু করে বলল, আরে না না ভাই, ওসব কিছু না, এমনিই পড়ি। সেনগোকু তো কিছুতেই বিশ্বাস করলো না, কিন্তু মিয়ামুরাও আর মুখ খুললো না। স্কুল ছুটির পর বাড়ি ফিরলে হরি মিয়ামুরাকে দেখে অবাক। সে বলল, কি ব্যাপার মিয়ামুরা, তোমার গায়ে সেনগোকুর শার্ট কেন? তোমাদের মধ্যে কাল রাতে আসলে কি হয়েছে? মিয়ামুরা হেসে ব্যাপারটা উড়িয়ে দিল। পরদিন বিকালে দেখা গেল এক
মিষ্টি রোমান্টিক দৃশ্য। সেনগোকু আর তার গার্লফ্রেন্ড রুমি স্কুল শেষে বাড়ি ফিরছে। বাইরে খুব ঠান্ডা ছিল। রুমি দুষ্টুমি করে বলল, সেনগোকু আমার হাত দুটো খুব ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে দাও না। সেনগোকু কিছু বুঝে ওঠার আগেই রুমি তার বরফ শীতল হাত সেনগোকুর দুই গালে চেপে ধরলো। সেনগোকু কাঁপতে কাঁপতে বলল, আরে আমার গাল জমে গেল। রুমি খিলখিল করে হেসে বলল, আমার এখন খুব ওম লাগছে, কত আরাম। সেনগোকু আর রুমির সেই শীতের বিকেলের আড্ডাটা বেশ জমে উঠেছিল। সেনগোকু যখন রুমির বরফ শীতল হাত দেখে নিজের স্কার্ফটা তাকে বাড়িয়ে দিল, রুমি কিন্তু তাতে সন্তুষ্ট হলো না। সে একটু আদুরে গলায় বলল, স্কার্ফ দিয়ে কি হবে, তার চেয়ে বরং আমার হাতটা ধরো না। সেনগোকু একটু লজ্জা পেয়ে হাতটা মেললো, কিন্তু রুমির মনের আশা তখনও মেটেনি। সে সোজাসুজি বলেই ফেললো, আরে বাবা, হাগ করার জন্য কি আমাকেই বারবার বলতে হবে? আসলে রুমির মনে শুরু থেকে এটা ছিল, শুধু বোঝাতে পারছিল না। অবশেষে সে যখন রুমিকে জড়িয়ে ধরলো, রুমির সব অভিযোগ যেন নিমিষেই মিলিয়ে গেল। রুমি সেখানে দুষ্টুমি করে কিস করার কথা তুললেও সেনগোকু বেশ দায়িত্বশীল একটা উত্তর দিল। সে বলল, দেখো রুমি, আমরা এখন স্কুল শেষ করিনি, এসব একটু পরে ভাবা যাবে। রুমি হেসে বলল, তুমি ঠিকই বলেছো, তাছাড়া এটা আমাদের পাড়া কেউ দেখে ফেললে বা কেলেঙ্কারি হয়ে যাবে। এই বলে সে তখনকার মতো বিদায় নিল। পরদিন স্কুলে সাকুরা আর রুমির মধ্যে একটা মজার বাজি হলো। রুমি পড়াশোনায় একটু কাঁচা, তাই সাকুরা তাকে উৎসাহ দিয়ে বলল, শোনো রুমি, তুমি যদি এবার পরীক্ষায় 60-এর ওপরে পাও, তবে আমি তোমাকে নিজের হাতে তৈরি কুকিজ খাওয়াবো। রুমি তো মহা খুশি, কিন্তু পরক্ষণে মুখ কালো করে বলল, 60 পাওয়া কি আমার দ্বারা সম্ভব রে? আবার তার পরবর্তীতে স্কুল শেষে হরি একদিন দেখলো সেনগোকু আর সাকুরা একসাথে কোথাও যাচ্ছে। হরির মনে তখন খটকা লাগলো, ব্যাপার কি? সেনগোকু কি রুমির বদলে সাকুরাকে পছন্দ করতে শুরু করলো? এমনকি কফি শপে বসেও তোরু আর ইশিকাওয়া যখন তাদের দুজনকে একসাথে দেখলো, তারাও একই কথা বলা করছিল। ইশিকাওয়া তো সেনগোকুকে ভয় দেখিয়েই বসলো, কিরে সেনগোকু, তুই যে আরেকটা মেয়ের সাথে ঘুরছিস, সেটা কি তোর গার্লফ্রেন্ডকে বলে দেবো? সেনগোকু শান্ত গলায় উত্তর দিল, বলতে পারিস, আমার কোনো ভয় নেই, তবে কাল স্কুলে তোর সাথে দেখা হলে বুঝবি। ইশিকাওয়া সেনগোকুর এই কনফিডেন্স দেখে একটু দমে গেল। আসলে সত্যিটা হলো, সেনগোকু আর সাকুরা মিলে রুমির জন্য একটা বিশেষ উপহার কিনতে বেরিয়েছিল। তারা ছোটবেলার বন্ধু, তাই তাদের মধ্যে ভুল বোঝার কোনো জায়গা নেই। অন্যদিকে পরীক্ষার রেজাল্ট দিলে দেখা গেল রুমি 60 পায়নি, পেয়েছে 58। সে মন খারাপ করে সাকুরাকে বলল, আমি তো বাজি হেরে গেছি, তুমি নিশ্চয়ই আমাকে কুকিজ দেবে না। সাকুরা হেসে রুমির মাথায় হাত বুলিয়ে বলল, আরে পাগলি, তুই যে এতটা চেষ্টা করেছিস সেটাই অনেক, 58 পাওয়া কম কথা নয়। সেনগোকু পেছন থেকে সবটা শুনে মুচকি হাসছিল। সে জানতো রুমির এই খুশির পেছনে সাকুরার বন্ধুত্ব কতটা গভীর। এরপর সাকুরা আর হরি যখন বাড়ি ফিরছিল, সাকুরা তার মনের কথা শেয়ার করলো। সে বলল, সারা সপ্তাহ কাজ আর পড়াশোনার চাপে আমাদের জীবনটা বড্ড একঘেয়ে হয়ে যায়। এই দুনিয়ায় আমার যদি কোনো শান্তির জায়গা থাকে, তবে সেটা হলো এই মাঙ্গা পড়া। আসলে সাকুরা হলো একজন ঘোরতর ওটাকু লাভার। মাঙ্গার রঙিন দুনিয়াতেই সে নিজের আনন্দ খুঁজে পায়। হরির সঙ্গে খোশ গল্পে মেতে উঠল। সে বলল, জানিস হরি, এই মাঙ্গার মূল চরিত্রটা আমার ভীষণ প্রিয়, কিন্তু একটা জিনিস আমার একদম সহ্য হয় না, সেটা হলো প্রতিটা চ্যাপ্টারের শেষে ওই যে বড় করে লেখা থাকে টু বি কন্টিনিউড, মেজাজটাই বিগড়ে যায়। মনে হয় যেন এখনই পরের চ্যাপ্টারটা রিলিজ করে দিক। আসলে প্রতি সপ্তাহে মাত্র একটা করে চ্যাপ্টার বের হয়, আর এই অপেক্ষার যন্ত্রণা সাকুরার মতো একজন মাঙ্গা প্রেমীর জন্য অসহ্য। আর হ্যাঁ, এখানে আমি আজকের এপিসোডটা শেষ করছি। পরের এপিসোডে আরো মজাদার কিছু ঘটনা দেখতে পাবে, আরো 2টা এপিসোড আসবে এই সিরিজের, তো অপেক্ষা করতে থাকো। যদি স্ক্রিনে ভিডিও বেশি উঠে থাকে তাহলে এখনই ক্লিক করে দেখা শুরু করো, এটা পরের এপিসোড। আর যদি শুরু থেকে দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে একদম প্লেলিস্ট দেওয়া আছে, লিংক দেওয়া আছে, ক্লিক করো, একদম প্রথম এপিসোড থেকে দেখা শুরু করো। ধন্যবাদ।